ইদানিং স্যামসাং কিন্তু মিড বাজেটে খুব ভালো কাজ করছে, কি বলেন আপনারা? এই যেমন ধরুন, আগের বছর স্যামসাং তাদের এম সিরিজ একটা নতুন ফোন লঞ্চ করেছিল, যেটা স্যামসাং M35। 17 থেকে 18 হাজার টাকার মধ্যে একটা বেস্ট ক্যামেরা ফোন ছিল সেটা কিন্তু। এবং রীতিমতো এই বছর তার সাকসেসর মডেল হিসেবে স্যামসাং লঞ্চ করছে স্যামসাং M36 এবং F36। এই তো কিছুদিন আগে এই ফোনটা 13,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল। কত কারা কারা কিনেছেন আর এই প্রাইস সেগমেন্টে অবশ্যই কমেন্ট করুন দেখি। তো স্যামসাং এর তরফ থেকে রীতিমতো তাদের M35 এর সাকসেসর মডেল হিসেবে M36 অথবা F36 এবছর লঞ্চ হয়েছে। M36 সাধারণত অ্যামাজন পাওয়া যায় এবং F36 মডেলটা ফ্লিপকার্টের জন্য এক্সক্লুসিভ হয়। তো আজকে আমাদের ভিডিওর যে আলোচনা বিষয় থাকবে তা হচ্ছে স্যামসাং এর M35 থেকে M36 এ কতটা কি আপগ্রেড হয়েছে এবং আদৌ কোনো আপগ্রেড হয়েছে কিনা, এবং সবাই যে বলছে ডাউনগ্রেড হয়েছে এবং সেটা কতটা কি হয়েছে, তা সমস্ত কিছু আজকে আমাদের ভিডিওতে আলোচনা থাকবে। এবং আপনি যদি এই সময় দাঁড়িয়ে স্যামসাং এর এইরকম প্রাইস সেগমেন্টে একটা ফোন নিয়ে ভাবেন, সেক্ষেত্রে আপনার জন্য কোনটা বেস্ট হবে তা জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জ্ঞান টেক্সি চ্যানেল। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বললে স্যামসাং M36 যে ফোন, এটা কিন্তু আগের M35 থেকে অনেকটা পাতলা এবং স্লিমেস্ট হয়েছে, এবং ডিজাইনও একটু তুলনামূলকভাবে থেকে একটু রিফ্রেশিং নতুন লুকে এসছে, এবং সেই সাথে কালার অপশনও কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ বেড়েছে। সেই যে আর জিনিস না বললেই নয়, ফোনটা কিন্তু হালকাও হয়েছে আগের থেকে অনেকটা পরিমাণ। M35 এর ওজন ছিল 222 গ্রাম। সত্যি কথা বলতে কি, যেটা কিন্তু ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে একটু হেভি ফিল হয়। এবং এখন যে ফোনটা লঞ্চ হয়েছে অর্থাৎ M36 যে ফোনটা, 200 গ্রামের ভিতরে ওয়েট রাখা হয়েছে, এবং ওয়েট কম রাখার পিছনে একটা মূল কারণ রয়েছে, যেটার ব্যাপারে আমরা পরে আসছি। তার আগে বলি ডিসপ্লেতে কি কি চেঞ্জ হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে মেজর যে চেঞ্জেসটা আপনার চোখে পড়বে তা হচ্ছে পাঞ্চহোল থেকে সরাসরি নচে যাওয়া। স্যামসাং এর এই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে, তার কারণ স্যামসাং আগের ফোনটাতে একটা পাঞ্চহোল ডিসপ্লে দিয়েছিল এবং এবার সেটা নচে দিয়েছে। তো যাই হোক, স্যামসাং যদি আগের বারে ডিসপ্লেটাই অ্যাটলিস্ট দিত কোনো আপডেটেশন না করে, সেটা আমার মনে হয় বেটার কিছু হতো এইরকম প্রাইস সেগমেন্ট। এবং এখনকার দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে নচ ডিসপ্লেটা একটু চোখে লাগে। কি বলেন আপনারা? অবশ্যই আপনার মতামত নিচে জানাবেন। কিন্তু এই নচ ছাড়াও ডিসপ্লে সাইজের ক্ষেত্রে সামান্য কিছু চেঞ্জেস রয়েছে। আগের বার যথাযথ দেওয়া হয়েছিল 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং এবারে দেওয়া হয়েছে রীতিমতো 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে। এবং বাকি সমস্ত কিছু যেগুলো ছিল, অর্থাৎ 120 হার্টজের ফুল এইচডি প্লাস এবং সুপার অ্যামোলেড ব্যাপার ছিল, এই সমস্ত কিছু কিন্তু একই রয়েছে। এবং সেটাতে সাথে গোরিলা গ্লাস ভিক্টরসের প্রোটেকশনের কথাও কিন্তু একই রয়েছে। তো আগের বারে কিন্তু রীতিমতো দেওয়া হয়েছিল সিমেট্রিক্যাল বেজেল, কিন্তু এইবারে সাইডের দিকে বেজেলটা তুলনাভাবে কম রাখলেও নিচের দিকে চিনটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, এবং সেছাড়াও উপর দিকে নচ ব্যাপারটা রয়েছে। তো ওভারঅল ডিসপ্লে ব্যাপারটা বললে কিন্তু আমার আগের বারে ডিসপ্লেটা তুলনাভাবে বেটার লেগেছে এবারে ডিসপ্লে থেকে। পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু চেঞ্জেস হয়নি। রীতিমতো আগের ফোনটা এসেছিল Exynos 1380 প্রসেসর দিয়ে, এবং যেটা কিনা 5 ন্যানোমিটার ফ্যাব্রিকের মধ্যে তৈরি, 6 লাখের আশেপাশে আন্তঃ স্কোর আছে। রীতিমতো এই ফোনটা অর্থাৎ M36 অথবা F36 এই দুটো ফোনই কিন্তু এসছে একই প্রসেসর দিয়ে, এবং সেই সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। যদি আমরা ইউআর ব্যাপারটা বলি, স্যামসাং এর M36 বা F36 এই দুটো ফোনই এসছে কিন্তু স্যামসাং এর One UI 7.0 দিয়ে, যেটা কিনা অ্যান্ড্রয়েড 15 উপর বেস করে তৈরি। এই ফোনটা কিন্তু থাকবে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। অপরদিকে M35 এর কথা যদি বলি, One UI 6 দিয়ে এসেছিল, যেটা কিনা অ্যান্ড্রয়েড 14 উপর বেস করে তৈরি, এবং সেই সময় কোম্পানিতে বলেছিল 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটের কথা। তো সেই হিসাবে এই ফোনটি কিন্তু একটা আপডেট অলরেডি এসে গেছে, এবং সেই সাথে এটা আর 3টা আপডেট বাকি, অর্থাৎ এই ফোনটা ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড 18 অব্দি যাবে, এবং M36 ফোনটা ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড 21 অব্দি যাবে, অর্থাৎ একটা লং টার্ম সফটওয়্যার আপডেট আপনি পাবেন M36 এর ক্ষেত্রে। এবার বলি ক্যামেরা ক্ষেত্রে কি হয় এবং ক্যামেরা ক্ষেত্রে কি কি চেঞ্জেস রয়েছে। ক্যামেরা ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু একটা চেঞ্জেস চোখে পড়ার মতো নয়। আগের বারে ঠিক যেমন দেওয়া হয়েছিল 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেখানে ওয়াইএস যুক্ত, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো রীতিমতো এইবারের ফোনটা কিন্তু একই সেটআপ দেওয়া হয়েছে, এবং সেলফি রয়েছে 13 মেগাপিক্সেলের। এবং তো নাম্বার অফ ক্যামেরার ক্ষেত্রে যেমন কোনো চেঞ্জেস হয়নি, ঠিক তেমনি কিন্তু ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। এবং রীতিমতো আগের ফোনটার মতো ম্যাক্সিমাম ভিডিও ফ্রন্ট এবং ব্যাক যেমন ছিল 4K 30 fps, এবারেও ঠিক একই জিনিস থাকছে, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রেই 4K 30 fps অপশন থাকছে। যেটা আমি এক্ষুনি বললাম যে ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে আপনি সেরকম কিছু মেজর চেঞ্জেস দেখতে পাবেন না। তবে চেঞ্জেসটা কোথায় হচ্ছে? ব্যাটারি এবং চার্জের ক্ষেত্রে কোনো চেঞ্জেস হচ্ছে? এবার ব্যাটারি চার্জের ব্যাপারে যদি বলি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা চেঞ্জের ব্যাপার দেখা যাচ্ছে। প্রথম কথা, আগের ফোনটা এসেছিল কিন্তু 6000 mAh ব্যাটারি, একটা বড় ব্যাটারি, এবং রীতিমতো এইবারের ফোনটা এসছে 5000 mAh ব্যাটারি। সেটাও কিন্তু আবার এখনকার লেটেস্ট সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি নয়, নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কিন্তু ফোনটা এসছে। ফোনটা হালকা রাখতে পারার মূল কারণটাই কিন্তু এইটা, অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি তুলনাভাবে কমিয়ে দিয়েছে, এবং ফোনটা স্লিমও হয়ে যায় এই জন্য। অবশ্যই আগেবারে ফোনটা ছিল 9.1 মিলিমিটার থিকনেস, এবারে কিন্তু ফোনটা 7.7 মিলিমিটার থিকনেস। আর সত্যি কথা বলতে কি, আগের বারের ফোনটা কিন্তু একটু বেশি হেভি ওয়েট লাগে, বারবার সেটা ডে টু ডে নর্মাল ইউজ করতে গেলে একটু হেভি ফিল হয় অবশ্যই। তো যে জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রে এবছর ব্যাটারি কম্প্রোমাইজ করে হলেও এইবারে কিন্তু তারা কন্ট্রোল করেছে। আগের মতো এই ফোনটাও কিন্তু রীতিমতো 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট দিয়ে আছে, এবং যেহেতু এটা স্যামসাং এর ফোন, এক্ষেত্রে আপনি বক্সের কোনো চার্জার পাবেন না। তো আমার মতে স্যামসাং কিন্তু অবশ্যই বাজেট সেন্ট্রিক যে ফোনগুলো হয় তাতে কিন্তু অবশ্যই চার্জার দেওয়া উচিত, কারণ সত্যি কথা বলতে যারা এইরকম প্রাইস সেগমেন্টে ফোন কেনে তাদের ক্ষেত্রে কিন্তু আরো 1-1.5
টাকা দিয়ে চার্জার নেওয়াটা কিন্তু একটু বেশি কস্টলি বলে মনে হয়। এবং নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আগের বারে ঠিক যেমন দেওয়া হয়েছিল এবারে রীতিমতো তাই রয়েছে, অর্থাৎ ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 6। এবং বাকি যে সমস্ত ফিচার্স M35 ছিল, অর্থাৎ NFC বলুন, স্যামসাং এর ওয়ালেট এবং সেই সাথে যে সমস্ত এআই ফিচার্স এসছে, সমস্ত কিছু কিন্তু One UI 7 এর যা ফিচার সমস্ত কিছুই রয়েছে এটাতে। এইবার আমরা আসল প্রসঙ্গটা বলবো যে কনক্লুশনের ব্যাপারটা কি, অর্থাৎ এখনকার দিনে দাঁড়িয়ে আদৌ আপনার এই ফোনটা নেওয়া উচিত নাকি এর আগের মডেলটা নেওয়া উচিত, এই ব্যাপারটা যদি আমি বলি, দেখুন স্যামসাং এর M35 ফোনটা যদি আবার রীতিমতো দাম কমে, অর্থাৎ এটাও যদি আবারও 13 থেকে 14,000 টাকার আশেপাশে প্রাইস যে কখনো পাওয়া যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য কিন্তু এটা বেস্ট হবে, তো আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ যদি স্যামসাং M35 এর দাম আর M36 এর দাম প্রায় একই দামে পাওয়া যায়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে অবশ্যই M36 এর দিকে যাওয়ার জন্য। তার কারণ আমি বলছি, প্রথমত আপগ্রেডেশন কি কি রয়েছে তা আমি যদি বলি, মেনলি যে আপগ্রেডেশন তা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে চোখে পড়ে। সত্যি কথা বলতে কি M35 এর থেকে M36টাও ডিজাইন ওয়াইজ একটু বেটার বলে মনে হয় আমার, যেটা হচ্ছে এটা ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয়েছে যে একটু ডিজাইনটা একটু বেটার হয়েছে এবং রিফ্রেশিং লাগছে এক্ষেত্রে ডিজাইনটা, এবং লাইট ওয়েট ফোনটা অবশ্যই। আর একটা জিনিসের জন্য এই ফোনটা নেওয়া যায় তা হচ্ছে লং টার্ম সফটওয়্যার আপডেট। এটা অবশ্যই একটা ফোনকে একটা দীর্ঘদিন ধরে ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়ায়। এবং সত্যি বলতে ডিগ্রেডেশন যা যা রয়েছে সেটাও কিন্তু খুব একটা কম নয়। এই ধরুন ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে, 6,000 জায়গায় 5,000 mAh ব্যাটারি নিতে হবে। 5 বদলে নচ, এটা কিন্তু খুব চোখে লাগে অবশ্যই। তো এইবারে ডিজাইনটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ অবশ্যই, যদি আপনাদের মধ্যে কেউ M35 বা M36 বা F36 এই কোনো ফোন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন।